আচ্ছা, এবার রচনা অংশ নিয়ে যদি কথা বলি, তো রচনা অংশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে রচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এটাই গুরুত্বপূর্ণ কথা, যে রচনা অনেক গুরুত্বপূর্ণ। আমরা 200 নম্বরের পরীক্ষা দিচ্ছি, টোটাল 200 নম্বরের পরীক্ষা, যার মধ্যে রচনার নম্বর 60, মানে 30%। 30%, টোটাল 100%-এর 30%ই রচনা। তো রচনার গুরুত্ব অনেক বেশি। এটা এই জন্য বলছি না যে ভয় পেয়ে যাবা, তাই ভয় পাওয়ার জন্য না। মাথায় রাখতে হবে যে তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ প্রথম দিন পরীক্ষা দিয়ে এসে পড়লা পর তুমি অনেক বিশাল একটা কাজ করে ফেলছো, পরীক্ষার বিশাল একটা অংশ তুমি কমপ্লিট করে ফেলছো, এবং সেই বিশাল অংশের মধ্যে রচনাটা ইম্পর্টেন্ট ছিল। তো রচনার ক্ষেত্রে যে ক্রাইসিস গুলো আমি লাস্ট 2-3 বছর ধরে দেখছি, সেইটা নিয়ে আগে কথা বলবো। সেটা বলার পর হচ্ছে আর কিছু পরামর্শ দিব। জাস্ট কয়েকটা পরামর্শ, আমার একটা সাজেশন দেওয়া আছে। 2026 এর জন্য একটা সাজেশন আমি দিয়েছি, আমার আশা করি তোমরা সেগুলো পড়ে দেখছো, সেগুলো নিয়ে কাজ করেছো। তো এরপরে আসলে আর এত বেশি টেনশন নেওয়ার দরকার নাই যে কি টপিক আসবে। কারণ টপিক আমি কোনোদিনই তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এই টপিক তুমি শিওর পাবা, এআই তুমি শিওর পাবা, সামাজিক যোগাযোগ মাধ্যম শিওর পাবা, এটা আমি বলতে পারছি না। এতগুলো, এতদিন এত পরীক্ষায় এত মকে আমি এই কথাগুলোই দিয়েছি পরীক্ষায় বারবার, কিন্তু এখন যে দেখতে পারি যে জিনিস নিয়ে কোনোদিন কথাই বলি নাই, ওই টপিকই হয়তো বা দিয়ে রাখছে। রান্না, খেলাধুলা, বেড়াতে যাওয়া, এগুলো নিয়ে যদি বলা হয়েছে, ধরো এরকম কোন একটা খুবই সিলি একটা টপিক, সিলি টপিকটা হয়তো আমি কখনো কথা বলি নাই, ওটাই পরীক্ষায় এসে বললো, হতেই পারে। কিন্তু তুমি যেহেতু প্যাটার্ন জানো, কিভাবে লিখতে হয় জানো, নিজের মেন্টালি নিজেকে কিভাবে স্ট্রং রাখতে হয় সেটা জানো, সেহেতু পরীক্ষা খারাপ হওয়ার কোনো সুযোগ নাই আসলে। ঠিক আছে? তো টপিক আমি গ্যারান্টি দিতে পারতেছি না। 200 নম্বর পরীক্ষা, 60 নম্বর হচ্ছে রচনায়, তাই রচনার গুরুত্ব অনেক বেশি। রচনা তিনটা রচনা থাকবে। রচনা তিনটার কি টাইপের সেটা একটু মনে করে নাও: ব্যক্তিগত রচনা, মতামতধর্মী রচনা, আর হচ্ছে বস্তুনিষ্ঠ রচনা। বস্তুনিষ্ঠ মানে হচ্ছে টপিক বেস। এই তিন ধরনের রচনা থাকবে, মোটামুটি শিওর যে তুমি থাকো এই তিন জনের রচনা থাকবে। ব্যক্তিগত রচনা মানে লেখকের, যিনি লিখতেছেন, এই লেখক মানে তুমি, তোমার অভিজ্ঞতা, ম্যাম মানে এক্সপেরিয়েন্স, স্মৃতি মানে কোনো মনে রাখার মতো ঘটনা, প্রিয় কিছু, এই জিনিসগুলো থেকে আসবে। ঠিক আছে? এগুলোর ভিতরে থাকবে। মতামত হচ্ছে লেখকের ভাবনা, ভাবনা চিন্তা, ধারণা, ইভেন বিশ্বাসও হতে পারে। বিশ্বাস মানে এখানে আবার তোমার পার্সোনাল কোনো এক্সপিরিয়েন্স এর কথা জানা হচ্ছে না, তুমি আসলে কিভাবে চিন্তা করো, তুমি কি ভাবো যে আসলে কি এই যে এআই আসলো, টেকনোলজি আসলো, এটা কি পড়ালেখার ক্ষতি করতেছে, তুমি কিভাবে ভাবো। কেউ কেউ কিন্তু একদম পুরো দুইটা, এই বিষয়ে দুইটা গ্রুপ হয়ে গেছে। একজন বলতেছে আরে ভাই এই যে এআই আসলো, এই যে টেকনোলজি এত কিছু, পড়ালেখার 12টা বাজিয়ে দিচ্ছে, বলতেছে একজন। আরেকজন পুরোই পজিটিভ ভাবে দেখতেছে, আরে না রে ভাই, এই যে অনলাইনে ক্লাস করতে পারতেছি, অনলাইন আছে দেখি তো ক্লাস করা যাচ্ছে। এক একজন এক এক জায়গায় বসে আছে, আমরা 4-5 জন মানুষ, আমরা 5টা জায়গা থেকে জয়েন করলাম ঠিক একই টাইমে। আমাদের এক একজনের ঘড়িতে এক এক রকম টাইম, উমাইমার ঘড়ি অনেক অন্য টাইম, কিন্তু অন্য টাইম হলো এক পৃথিবীর একটা মোমেন্টে আমরা একসাথে বসলাম, এবং আমরা আসলে পড়ালেখা করতেছি, আমরা পড়া শুনতেছি, আমি পড়াচ্ছি, আমার আমার দিক থেকে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করতেছি, তুমি হেল্প নিলে হেল্প হয়ে যাচ্ছে। তাইলে এটা তো পজিটিভ জিনিস। আমরা নেটে খুঁজে যে কোনো কিছু জানতে পারতেছি। আমি একটা লেখা লিখতেছি, আমার কোনো একটা কিছু লেখার ইচ্ছা হইতেছে, আমি জাস্ট নেটে জিজ্ঞেস করলাম, আচ্ছা এইটা নিয়ে আসলে কে কি বলছে, একটু আমি জানি, একটু রেফারেন্স জানি, আমি কিন্তু রেফারেন্স করে নিতে পারতেছি। এটা কোনো, মানে এটা কিন্তু অন্যায় না কোনো। যদি আমি কপি পেস্ট মারি তাহলে অন্যায়, কিন্তু আমি যদি এটা পরে একটু ভেবে চিন্তা করে আমি আমার নিজের মতো করে লিখি, এটা তো দোষের কিছু নাই। কারণ ওই পড়া, ওই জ্ঞান ওটা তো বের হয়ে গেছে, ওটা তো মানুষ ওটা নিয়ে কাজ করে লিখে ফেলছে। সেই জিনিসটা এখন আমি খুব ইজিলি এক্সেস করতে পারছি। তো এই কারণে কারো মতামত হয়ে যাচ্ছে যে ইন্টারনেট, কম্পিউটার, এআই এগুলো আমাদের পড়ালেখার জন্য, আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজে লাগতেছে। তো এই যে আমি দুইটা কথা বললাম, দুইটা টোটালি ভিন্ন ওপিনিয়নের জায়গা থেকে। তাহলে এটা বিশ্বাসের সাথেও রিলেটেড, এটা আইডিয়ার সাথেও, কনসেপ্টের সাথেও রিলেটেড। তাহলে মতামত ধর্মীতে এরকম টপিক থাকবে। আর বস্তুনিষ্ঠ রচনা হচ্ছে কোনো নির্দিষ্ট, মানে কোনো একটা নির্দিষ্ট টপিকে আলোচনা।
একটা কোনো একটা ফিক্সড একটা টপিক, পরিবেশ দূষণ হতে পারে, পর্যটন শিল্প, পোশাক শিল্প, ঠিক আছে, এরকম একটা কোনো কিছু নিয়ে একটা নির্দিষ্ট একটা ইন্টারনেটের ইম্প্যাক্ট, এরকম কোন একটা টপিক নিয়ে টপিক বেস রচনা আসে। তো যেটা ভুল হয়, আমি সেটা বলার জন্য এত কথা বললাম, যেটা ভুল হয় সেটা হচ্ছে হলো গিয়ে আমরা না রচনাগুলো আইডেন্টিফাই করতে পারি না, আমরা একটু ভুল করে ফেলি। তো এই যে ভুল করে ফেলি সেই জায়গাটায় আমাদের খুব কনসার্ন থাকতে হবে, খুব ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে কোনটা আসলে কি ধরনের রচনা হতে পারে। এর জন্য আমি চাইলে 5 মিনিট সময় ব্যয় করতে পারি, কোনো অসুবিধা নাই, আমাদের হাতে এনাফ টাইম থাকবে। তো তাহলে আমি দেখলাম, প্রথমেই গিয়ে দেখলাম, ধরো আমি জাস্ট আইডিয়া করে একটা বানাচ্ছি, যে একটা প্রশ্ন দেখলাম এরকম, একটি শহরে ভ্রমণের অভিজ্ঞতা, একটা টপিক দেখলাম। তারপর আমি দেখলাম যে ধরো সামাজিক যোগাযোগ মাধ্যম উপকারের থেকে ক্ষতি করে বেশি, আর কিছু লেখে না, এইটুকু লিখেছেন বেশি, ঠিক আছে। পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতামূলক কাজ, ঠিক আছে, এইভাবে দেওয়া আছে। তিনটা রচনা দেখো, পার্সোনাল এসে আসেই নাই, এখানে ব্যক্তিগত রচনা দেয়ই নাই। বলবা স্যার আপনি ব্যক্তিগত রচনা কই পাচ্ছি না তো। তো এইটা হইতে পারে, ঠিক আছে। একটু অনিমা কি বলতে পারবেন, এই যে নিচের দুইটা আমরা তো প্রথমটা বুঝে ফেলছি, এই নিচের দুইটার ভিতরে কোনটা মতমত হওয়ার সম্ভাবনা বেশি? অনিমা? সেকেন্ডটা। সেকেন্ডটা বেশি হওয়ার কথা উচিত, তাই না? হুম। কিন্তু পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতামূলক কাজ, এটা তো মতামত হইতে পারে কিছুটা, তাই না অনিমা? পারে, কিন্তু সেকেন্ডটা মানে বেশি মনে হচ্ছে। হুম। এইটাই, এই যে সেকেন্ডটা বেশি মনে হচ্ছে, এইটার উপর বেসিস বেসিস করে তাহলে আমি তো দেখলাম এই তিনটার ভিতরে ব্যক্তিগত রচনা নাই, কিন্তু কোনো একটা কি ব্যক্তিগত হইতে পারে? এই তিনটার মধ্যে কোনো একটা কি আমরা ব্যক্তিগত হিসেবে নিতে পারি, ট্রিট করতে পারি? হুম? হ্যাঁ, প্রথমটা। একটি শহর ভ্রমণের অভিজ্ঞতা, কিন্তু ইন জেনারেল একটি শহরের ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু আসলে হওয়ার কথা যে টপিক বেস রচনা, যে একটি শহরের ভ্রমণের অভিজ্ঞতা কেমন হতে পারে একটা মানুষের। কারণ এখানে আমি লিখি নাই তোমার দেখা একটি শহরের ভ্রমণের অভিজ্ঞতা কিংবা তোমার একটি শহরের ভ্রমণের অভিজ্ঞতা, এটা কিন্তু করি নাই। জাস্ট আমি একটা জিনিস রিমুভ করে দিচ্ছি, এই সেটটা, এই সেটটা আসলো পরীক্ষায়, কিন্তু আবার এই সেটটা আসলো না, আরেকটা সেট আসলো, এটা বাদ দিয়ে এখানে একটি শহর ভ্রমণের অভিজ্ঞতা না, তারপর দিয়ে দিল তোমার প্রিয় মানুষ। তাইলে অটোমেটিক্যালি পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতামূলক কাজ, আর কিছুই লেখা নাই, আশেপাশে কোনো কথাবার্তা লেখা নাই, বাট এটা একটা মতামত, একটা ওপিনিয়ন, যে পড়াশোনা মানে পড়াশোনা তো একাডেমিক পড়াশোনা, পাশাপাশি এটার সাথে জীবন দক্ষতামূলক কাজ মানে কি, রান্না বান্না করা, সেলাই করতে পারা, সুইমিং করতে পারা, লাইফ স্কিল আর কি। লাইফ স্কিল বলতে কোডিং, মেশিন ল্যাঙ্গুয়েজ শেখা, গ্রাফিক্স শেখা, এগুলোও ঠিক আছে, এগুলোও একটা লাইফ স্কিল। কিন্তু আবার পাশাপাশি রান্না করতে পারা, কাপড় ধুতে পারা, ঘরটাকে গুছিয়ে রাখতে পারা, তারপরে ক্যারাটে পারা, তো এরকম লাইফে লিড করার জন্য যে যে দক্ষতা দরকার, সেই দক্ষতামূলক কাজগুলো। তাহলে এই সেট আপে কিন্তু তোমার প্রিয় মানুষটা যখন ব্যক্তিগত হয়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে তোমার প্রিয় মানুষ, এটা এইটা নিয়ে কোনো ডাউট নাই যে এটা ব্যক্তিগত রচনা না, তোমার প্রিয় মানুষ রচনাটা ব্যক্তিগত রচনা, তাহলে অটোমেটিক্যালি বাকি দুইটা দুইটা ভাগে চলে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতামূলক কাজ, এটা মতামতধর্মী ফরম্যাটে লিখবো। একটি শহরে ভ্রমণের অভিজ্ঞতা ইন জেনারেল লিখবো, যে একটা শহরে বেড়াতে গেলে কি ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে, যে কোনো একটা শহর, যে একটা শহরে যদি যায় একটা মানুষ, একটা গ্রামের মানুষ যদি একটা শহরে যায়, তার কি ধরনের ইন জেনারেল অভিজ্ঞতা হবে, ঠিক আছে। ওইটার মধ্যে তুমি লিখতে পারো একটু অংশ, যে তোমার এরকম একটা শহরে ভ্রমণের অভিজ্ঞতার গল্পটা কিছুটা তুমি লিখে দিতে পারো চাইলে, কিন্তু ফোকাসটা থাকবে ইন জেনারেল শহরে ভ্রমণে গেলে কি ধরনের এক্সপিরিয়েন্স হয় সব মানুষের, সেটা। শহর এবং গ্রামের ডিফারেন্সটা কি, শহরটার গুরুত্ব কি।
তাহলে এই যে দুইটা আমি সেট আপ বানালাম একই রকম জিনিস দিয়ে, জাস্ট একটা রচনা চেঞ্জ করে অন্যগুলোকে ডিফারেন্ট করে ফেললাম। তো সেই জিনিসটা আসলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি কিন্তু এখন সেটা তোমাকে বলে দিতে পারতেছি না। একটি শহরে ভ্রমণের অভিজ্ঞতা এটা কি ব্যক্তিগত প্যাটার্নে আসবে নাকি টপিক বেস প্যাটার্নে আসবে, এটা কিন্তু তোমার ওই সময় ডিসিশন নিতে হবে ভেবে চিন্তে। এবং এটা তোমার একটা পরীক্ষা। এটা মানে রিটেন পরীক্ষার থেকেও এটা তোমার মেন্টাল এবিলিটির পরীক্ষা, তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল এর পরীক্ষা, যে তুমি কতটুকু ল্যাঙ্গুয়েজ করতে পারো, সেটা কিন্তু একটা পরীক্ষা। তাহলে আমরা জানি যে রচনার তিনটা অংশ থাকে। একটা রচনা আমরা লিখবো, তিনটি প্যারাগ্রাফ মাস্ট আমাকে দিতে হবে, তিনটা প্যারা আমাকে মাস্ট দিতে হবে। একটা ভূমিকা দিতে হবে, কথা আর বেশি নাই, অল্প একটু আছে, এইটুকু বলতেছি। ভূমিকা দিতে হবে, মূল অংশ লিখতে হবে মানে বডি লিখতে হবে, এবং উপসংহার লিখতে হবে। এই তিনটা মাস্ট আমাদের লিখতেই হবে। আমরা 300 ওয়ার্ডে লিখবো জানি, মূল অংশটা অনেক বড় হবে, 200 ওয়ার্ড হবে, আর ভূমিকা আর উপসংহার মিলে 100 ওয়ার্ড হবে, কিংবা 50-60 ওয়ার্ড হবে, ঠিক আছে? তো এইটা, এই প্যাটার্নে আমি যদি চাই, আমাকে মনে রাখতে হবে ভূমিকায় আমাকে কি লিখতে হবে। আমাকে সব সময় যে সেট আপে রচনা আসুক, আমাকে কি ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, আমাকে চিন্তা করতে হবে একটি শহরের ভ্রমণের অভিজ্ঞতায় তোমার প্রিয় মানুষ, পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতামূলক কাজ। তাইলে একটি শহরের ভ্রমণের অভিজ্ঞতা, তাইলে শহর শব্দটা এই প্রশ্নে গুরুত্বপূর্ণ। তোমার প্রিয় মানুষ, এখানে মানুষ শব্দটা গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতামূলক কাজ, এখানে জীবন দক্ষতামূলক কাজটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাইলে এই কিওয়ার্ড গুলো আগেরটা যদি ধরতাম সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকারের চেয়ে ক্ষতি বেশি, তাহলে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া, এটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তাহলে এই গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলোকে আমাকে ফাইন্ড আউট করে সেইটা ভূমিকাতে লিখতে হবে। গুরুত্বপূর্ণ শব্দটি নিয়ে, গুরুত্বপূর্ণ শব্দটি নিয়ে আমাকে লিখতে হবে প্রথম ভূমিকাতে, ঠিক আছে? তারপরে আমি মেইন টপিকে চলে যাব। তার মানে কি, একটি শহরে ভ্রমণের অভিজ্ঞতা, তাহলে অভিজ্ঞতার কথা মূল অংশে আসবে। তারপরে তোমার প্রিয় মানুষ, তাহলে প্রিয় মানুষ সম্পর্কে কিছু কথাবার্তা বললাম, তারপর আমার প্রিয় মানুষটার পরিচয় দিয়ে, তারপর এখন আমি সেই মানুষটা সম্পর্কে লিখতেছি, তিনি কেন অ্যাকচুয়ালি আমার প্রিয়, এবং তিনি আসলে কে, তার পরিচয়টা কি। নামটা আমি প্রথমে ইন্ট্রোডাকশনে বলছি, তার সেকেন্ড মানে মূল অংশ শুরু করে কিন্তু আমি তার পরিচয় দিচ্ছি আগে। সে আমার বাবা, কিংবা সে আমার মা, কিংবা বাবা মার বাইরেও অন্য কেউ হতে পারে, অসম্ভব না। তো তাহলে যে মানুষটা, সেই মানুষটা কে, আর হচ্ছে তার পরিচয়, সে কি করে, তার কোন জিনিসটার কারণে আমি মোটিভেটেড হই কিংবা আমার ভালো লাগে, আমি কেন তাকে আমার পছন্দের মানুষ মনে, প্রিয় মানুষ বলতেছি। এইসব কথাবার্তা লিখে দেন কনক্লুশন লিখে দিতে পারে আমি এই মানুষের জন্য দোয়া করি, কিংবা আমি চাই আমি যেন তার এই আদর্শ, তার নীতি, এটা অনুযায়ী আমার জীবনটাকে আমি গড়ে তুলতে পারি। এরকম কোনো কথাবার্তা বলে কনক্লুশনটা দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে ব্যক্তিগত রচনায় না পয়েন্ট বানানো একটু কঠিন হয়, মানে প্যারাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট বানানো একটু কঠিন হয়। প্রিয় মানুষ বললে আমার দরকার নাই কোনো রাইটারের কথা বলা, কোনো অন্য কোনো মানুষের কথা বলা, আমি আমার ফ্যামিলি মেম্বারের ভিতর থেকে, কিংবা আমি কাউকে দেখছি এটা দেয়। কেউ যদি বলতে চাও যে না, তোমার মানে তুমি ধর্মীয় জায়গা থেকে লিখতে চাও, অসুবিধা নেই, লিখতে পারো। তো যেখান থেকে লেখো লেখো। তো ওইভাবে তুমি জিনিসটা লিখবা। তবে নর্মালি হচ্ছে এখানে কবি, লেখক, মনীষী, মনীষী মানে জ্ঞানী ব্যক্তি, আর জ্ঞানী ব্যক্তি এইসব জায়গায় ওই কথাগুলো লেখা ভালো। আর তোমার প্রিয় মানুষ যদি রচনা আসে, তাহলে মানুষ বলতে আমরা ইন জেনারেল আমার আশেপাশের মানুষগুলোকেই আমরা প্রেফার করবো, মানে বাবা মা, ভাই বোন, আঙ্কেল, কিংবা টিচার, এরকম এদের মধ্যেই রাখবো। আর যদি কবি, লেখক, মনীষী এরকম কিছু বলা হয়, তখন আমি ওইরকম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারি, গৌতম বুদ্ধ লিখতে পারি, কিংবা রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে পারি, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম লিখতে পারি, যেরকম। কিন্তু ওগুলো লেখার একটা জটিলতা আছে, ইনফরমেশন গুলো কারেক্ট হতে হবে। এবং তুমি যদি একটা আননোন, ধরো আমি নিজেও লিখি, আমার বই আছে, তা তুমি আমাকে লেখক হিসেবে বলে দিলা, এটা এটা ভালো হবে না, নাম্বার বেশি পাবা না, ঠিক আছে? এর থেকে বেটার হবে তুমি যদি কোনো এস্টাবলিশড রাইটার, যাকে সবাই চেনে, এরকম কোনো রাইটারের সম্পর্কে লেখো। তাহলে এরকম সম্পর্কে রাইটার লিখতে ইনফরমেশন তো কিছুটা দিতে হবে, সেই কিছুটা ইনফরমেশন যদি ভুল হয় তাহলে তো নাম্বারটা কাটা যাবে। বলবা স্যার, যিনি খাতা দেখবেন তিনি যদি না জানেন, তিনি জানেন কি জানেন না সেটা দেখার বিষয় না। তিনি, তার যদি হয় আচ্ছা 10টা খাতা পড়লো, এর মধ্যে একজনই তোমার প্রিয় প্রিয় মানুষ এই লেখক নিয়ে লিখছে, এবং সেই লেখকটার নাম হচ্ছে ধরো
হলো গিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাইলে এবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সে তেমন কিছু জানে না, সে তো নেটে দেখতেই পারে। এআই রে জিজ্ঞেস করবে, আচ্ছা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি লিখছে, ও লিখছে জন্ম তারিখ এখানে পশ্চিমবঙ্গ লেখা নাই, লিখছে কলকাতা কিংবা ধরো অন্য জায়গায় যাদবপুর লিখে রাখছে, কিন্তু আসলে তো সে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় জন্মগ্রহণ করছে। তাহলে এই যে কিছু কিছু ইনফরমেশন, এটা তো সে ভেরিফাই করতে হবে। আমি বলবো স্যার, ওনার কি এত টাইম আছে? ওনার এত টাইম আছে কি নাই এটা তো আমরা জানি না, কিন্তু কেন আমি ভুল ইনফরমেশন দিয়ে লিখবো? তার থেকে আমি অন্য কিছু দেখি যেখানে ভুল ইনফরমেশন দেওয়ার সুযোগ নাই, ওইটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা গেল তোমার প্রিয় মানুষ কিংবা এই রচনাটার জন্য। তাহলে গুরুত্বপূর্ণ শব্দটি দিয়ে শুরু করতে হবে, মূল অংশে মেইন থিমটা চলে যেতে হবে, কনক্লুশনে গিয়ে মূল অংশে রচনার টপিকটিকে, আমি একটা কথা প্রায় লিখি, প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে হচ্ছে রিলেটেড, মানে অ্যালাইন্ড করে টপিক এবং তোমার উত্তর যতটা অ্যালাইন হবে, যতটা প্রাসঙ্গিক হবে, মানে যতটা অ্যাকুরেট হবে, তুমি ততটা বেশি নাম্বার পাবা। তাই রচনার টপিককে প্রাসঙ্গিক করে আলোচনা। আর উপসংহার হচ্ছে সব কথার সারাংশ, মানে একটা জিস্ট দিবা, যা বললা তখন সেটাকে একটু গুছিয়ে একটু ছোট করে তুমি লিখে দিলা। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। একটু মাথায় রাখবা, যদি প্রিয় রচনা হয়, কোনো কিছু তোমার প্রিয় কিংবা তোমার স্মৃতি কিংবা অভিজ্ঞতা, এগুলো দিয়ে যদি রচনাটা আসে, ব্যক্তিগত রচনা, সেখানে তুমি কি লিখবা? ভূমিকাটা লিখবা। মূল অংশে দুইটা প্যারা তোমার রাখতে হবে, একটা হচ্ছে বর্ণনা, তুমি নৌকা ভ্রমণে গেছিলা কিংবা কোনো একটা জায়গায় গেছো। বেসিক্যালি ব্যক্তিগত রচনা তো হচ্ছে ডেসক্রিপটিভ এসে, তুমি এখানে বর্ণনা করতেছো, তাহলে মূল অংশে তুমি বর্ণনাটা দিবা। তো বর্ণনাটার সাথে কি লিখবা? আরেকটা প্যারাতে লিখবা কেন প্রিয়, অথবা স্মৃতি হলে কেন এটি সব সময় মনে থাকবে, অভিজ্ঞতা হলে কি শিখলে কিংবা কি জানলে। ঠিক আছে, এইটা দুইটা প্যারা রাখতে হবে, মূল অংশে দুইটা প্যারা মাস্ট রাখতে হবে। একটা বর্ণনা, নৌকা ভ্রমণ, পিকনিক, চিড়িয়াখানায় বেড়াতে যাওয়া, কিংবা প্রথম রান্না করতে যাওয়া, কিংবা গ্রামে থাকা, গ্রামের মানুষের সাথে বেড়াতে যাওয়া, পরিবারের সব আত্মীয়ের সাথে একটা সময় কাটানো, যেটাই হোক, সেই ঘটনাটার বর্ণনাটা তুমি দিলা। বর্ণনাটা তোমরা যেভাবে লেখো সেভাবে লেখো, অসুবিধা নেই। কিন্তু বর্ণনার ভিতরে সবকিছু না বলে দিয়ে, বর্ণনাটুকু বলার পর আরেকটা প্যারাতে গিয়ে বলবা এই ঘটনাটা, এই যে নৌকা ভ্রমণটা, এই যে বিমান ভ্রমণটা, এইটা তোমার কেন সবসময় মনে থাকবে, কারণ এখানে কিছু কিছু ঘটনা ঘটেছিল, কিংবা এটা জীবনে প্রথমবার তুমি, এইটা তোমার লাইফ এক্সপিরিয়েন্স, এরকম কেন একটা বর্ণনা তুমি আলাদা প্যারাতে দিবা, দেন কনক্লুশন দিবা। তার মানে ব্যক্তিগত রচনায় 4টা প্যারাগ্রাফ থাকবে, এর বেশি আসলে বানানো যায় না। তারপরে বস্তুনিষ্ঠ যদি হয়, বস্তুনিষ্ঠ রচনা মানে টপিক বেসড রচনা যদি এমন থাকে যে প্রয়োজনীয়তা, কোনো কিছুর ধরো প্রয়োজনীয়তা কিংবা গুরুত্ব, কিংবা ধরো ব্যবহার, যে আধুনিক জীবনে ল্যাপটপের ব্যবহার কিংবা কম্পিউটারের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার, এরকম যদি কোনো কিছু টপিক থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, এরকম গুরুত্ব, ব্যবহার, এরকম টপিক যদি তুমি কোনো কিছু পাও, সেখানে তুমি ভূমিকা দিবা। তারপর হচ্ছে এই যে গুরুত্ব, ব্যবহার যেগুলো আছে, প্রয়োজনীয়তা, গুরুত্ব, ব্যবহার, এই অংশটা তুমি একটু লিখবা আরেকটা প্যারাতে, মূল অংশের শুরুতে। তারপর লিখবা ভালো দিক, মানে হচ্ছে উপকারিতা। তারপর লিখবা খারাপ দিক, মানে হচ্ছে অপকারিতা। এটা ব্যবহার করতেছি ইন্টারনেটে, ভালো দিক আছে অনেক, খারাপ দিক আছে অনেক। তাইলে প্রথমে লিখলা যে হ্যাঁ ইন্টারনেটে একদম কি কি ইম্পর্টেন্ট, অনেক কাজ করতে পারতেছি, এটা দিয়ে লাইফের অনেক কাজ হয়, বলে একটা প্যারা শেষ করলাম। তারপরে ভালো দিকগুলো লিখলাম, যে এই যে কাজগুলো করতে পারি এটা খুব সহজ হয়ে গেছে। তারপর লিখবো অতিরিক্ত সহজ হয়ে যাওয়ার কারণে আমাদের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে, আমরা আমাদের মানে আমাদের শারীরিক ভাবে ক্ষতি হচ্ছে, আমরা অসামাজিক হয়ে যাচ্ছে, এরকম যাই হোক, অপকারিতার দিকগুলো লিখলাম। দেন হচ্ছে তুমি উপসংহার লিখলা। এইখানে উপসংহারটা হয়ে যাচ্ছে একটা মন্তব্য, একটা কমেন্ট হয়ে যাচ্ছে। কি কমেন্ট হচ্ছে? যে খারাপ দিক আছে, ভালো দিক আছে, আমাদের বুঝে নিতে হবে যে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি। কারণ আলটিমেট আমাদের জীবনটা একটা ব্যালেন্স করা, তো ব্যালেন্স যেহেতু করতে হবে, তাহলে ইন্টারনেট হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, যাই হোক, ওইটাকে ব্যালেন্স করতে হবে। একদম ডিলিট করে দিলেও অসুবিধা, পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে ওটার ভিতরে ঝাঁপ দিলেও অসুবিধা। দুটার মধ্যে একটা ব্যালেন্স করা।
তাহলে মন্তব্য ওখানে বলতে হবে আমাদের পরিমিতি বোধ, একটা শব্দ আছে পরিমিতি বোধ, মানে মেজারমেন্ট করতে পারা, যে কতটুকু আমি ইনভলভ হব কিংবা কতটুকু আমি ব্যবহার করবো সেটা, সেই ব্যাপারে একটা মন্তব্য দিয়ে তোমার কনক্লুশন করতে হবে। তার মানে এখানে তুমি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পাঁচটা প্যারাগ্রাফ বানাতে পারছো টপিক বেস রচনাতে। যদি এরকম কোনো টপিক আসে তাহলে তুমি পাঁচটা প্যারাগ্রাফ বানাতে পারছো। দেখো যদি এটাকে আমি ধরি যে পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতামূলক কাজ, এটাকে যদি আমি টপিক বেস হিসেবে ধরি, তাইলেও কিন্তু সেটা দাঁড়াচ্ছে যে জীবন দক্ষতামূলক কাজগুলো কি নিয়ে কথা বললাম ভূমিকায়, তারপর এই জীবন দক্ষতামূলক কাজগুলো কেন জরুরি, এটা কেন প্রয়োজন দেখলাম, এরপরে এটা পড়াশোনার পাশাপাশি এগুলো করে যাওয়ার কি ভালো দিক আছে, এবং পড়াশোনার সাথে সাথে এই জিনিসগুলোতে ফোকাস বেশি করলে খারাপ দিক কি আছে। কারণ কেউ যদি এই যে সুইমিং শেখা শুরু করছে, ড্রাইভিং শেখা শুরু করছে, আরে ভাই ড্রাইভিং করতে যায় সে আর তার ম্যাথের ক্লাসে অ্যাটেন্ড করে না, তাহলে তো হবে না। একাডেমিক শিক্ষা তো তার লাগবে, ড্রাইভিং পারি ড্রাইভার হতে পারবে, বাইরে গিয়ে ড্রাইভার হতে পারবে, কিন্তু তার তো বেসিক প্রথম প্রায়োরিটি পড়ালেখা করে স্কলারশিপ নিয়ে স্টুডেন্ট রিসার্চে দেওয়া যাওয়া। তো তাহলে সেই ক্ষেত্রে তার পড়ালেখা ম্যাথ ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু ড্রাইভিংটাও তার সময়ের মধ্যে শিখতে হবে। তার মানে এখানে ওই যে পরিমিতি বোধ, ব্যালেন্স করা, যে জীবন দক্ষতামূলক কাজ আমি শিখতেছি, তো পড়াশোনার পাশাপাশি পড়াশোনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো ওইভাবে করে তুমি এই টপিকটা লিখতে পারো। ওইখানেও এই এই প্যাটার্নে হয়ে যাচ্ছে কিন্তু। তো এটা গেল। এরপর মতামত ধর্মী, শেষ আমাদের, আর অনেক টায়ার্ড হয়ে গেছে আমি বুঝছি। মতামত ধর্মী রচনা, এইখানে যে একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে রচনাটা তিন রকমের হতে পারে। আমি এটা দিয়ে শেষ করতেছি। ধরো আমরা যদি ধরি এইটা, যদি এই রচনাটাকে যদি আমি মতামত ধর্মী রচনা হিসেবে ধরে পরীক্ষায় দেই, তাহলে এই রচনাটা তিন রকম ভাবে আসতে পারে। এই যে এইভাবে আসতে পারে, তারপরে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম উপকারের থেকে ক্ষতি করে বেশি, পক্ষে বা বিপক্ষে তোমার মতামতটাও আরেক ভাবে আসতে পারে। তুমি কি মনে করো, তোমার মতের পক্ষে যুক্তি দাও। ঠিক আছে, এইটা যদি আমি ধরি, এই তিনটার এই একটাই রচনা তিনটা প্যাটার্নে পরীক্ষায় আসতে পারে। লাস্ট ইয়ারের প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে এইটা আসার পসিবিলিটি খুব বেশি। খালি কথা লিখে দিচ্ছে, আর কিছু লেখা নাই। কিন্তু সেটা না লিখে যদি এইটা লেখে পক্ষে বা বিপক্ষে, এগ্রি অর ডিসএগ্রি, তোমার মতামত দাও, তাইলে কিন্তু একটা জটিলতা হয়ে যায়। তোমাকে খুব সতর্কভাবে বুঝতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম উপকারের থেকে ক্ষতি করে বেশি। যতটা হেল্প করতেছে তার থেকে ক্ষতি বেশি করতেছে। এই কথাটাকে কি তুমি এগ্রি করতেছো নাকি করতেছো না? তাহলে তুমি যদি এগ্রি করো, তার মানে মানতেছো যে ক্ষতি বেশি হচ্ছে। আর যদি ডিসএগ্রি করো, তার মানে তুমি মানতেছো না, তুমি বলতেছো উপকার আসলে বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যম। তাহলে তোমার পুরো রচনাটা ওই শুরু থেকে শেষ পর্যন্ত ওই প্যাটার্নে যেতে হবে। তুমি ইনজেনার মতামত দিলে হবে না, নাম্বার একদম চলে যাবে। আমি কিন্তু বলতেছি, ভয় দেখাচ্ছি না, জাস্ট তোমাদেরকে সতর্ক করতেছি যে তুমি ইনজেনারেল, ইনজেনারেল হচ্ছে এই যে এইটা উপরেরটা, এটা হচ্ছে মতামত। এই কথা মানে হচ্ছে মতামত দাও। সামাজিক যোগাযোগ মাধ্যম উপকারের থেকে ক্ষতি করে বেশি, তোমার মতামত একটা একটা নিউট্রাল অবস্থান থেকে তুমি বলতেছো। কিছু কিছু ক্ষেত্রে উপকার বেশি করে, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতি বেশি করে। আমি এই কথাকে মানি, আবার কিছুটা মানি কিছুটা মানি না। মানে যা মন চায় তুমি বলতে পারতেছো ওই উপরেরটা হইলে। তবুও যা মন চায় তাই বলতেছি, বলতে গিয়ে যদি আমি বেশি কন্ট্রাডিক্টরি বলে ফেলি, আমি একই সাথে ডাবল স্ট্যান্ডে চলে যাই, তখন কিন্তু নাম্বার কমে যাবে। তো এই জটিলতাগুলো কিন্তু মতামত ধর্মী রচনায় আছে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় পরীক্ষার যে প্যাটার্নে আসুক না কেন, লাস্টটা কি বলতেছে, তুমি কি মনে করো, হ্যাঁ অথবা না। আমি মনে করি যে এটা, হ্যাঁ আমি এটাই মনে করি যেটা ক্ষতি করে। তারপর তোমার মতে করতে দিতে হবে। তো আমি না, আমি এটাই মনে করি যে এটা আসলে তেমন ক্ষতি করে না, এবার আমার মতে করতে দিয়েছিস। তার মানে নিচের দুইটা রচনা, দুইটা রচনায় কিন্তু তোমার পজিশনটা, তুমি এই কথাটার সাথে এগ্রি না ডিসএগ্রি সেটা জেনে নিচ্ছে, প্রথম রচনাটাই জেনে নিচ্ছে না। কিন্তু সেই ক্ষেত্রে আমার এখন সাজেশন, আমার মনে হয় যে তোমাদের আসলে ওই স্টেটমেন্টের সাথে একটা পজিশন নিয়ে নেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকারের থেকে ক্ষতি বেশি করে, সেইটাই তোমার একটা ডিটারমাইন্ড করে নেওয়া উচিত যে হ্যাঁ আমি এটার সাথে এগ্রি অথবা ডিসএগ্রি। যেমনি আসুক, যদি ওইটা না বলে তাও তুমি ওইভাবেই দেখো, অসুবিধা নাই।
আর কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে যেমন এই যে যদি এইটা মতামত হইতো যে পড়াশোনার পাশাপাশি জীবন দক্ষতামূলক কাজ, এটার মধ্যে আসলে ডিসএগ্রি করার কিছু নাই, এটা আমরা এগ্রি নিয়েই লিখতে পারি। কিন্তু এখানে ডিসএগ্রি করার জায়গা আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আসলে আমাদের ক্ষতি করতেছে। দিন শেষে আমরা দেখতেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরে আছে সে ভালো আছে, যে ভিতরে আছে সে, তার অবস্থা খারাপ, তার মেন্টাল হেলথ, তার সোশ্যাল স্ট্রাকচার সব এলোমেলো। তো ক্ষতি আসলে বেশি করতেছে। তো ওই জায়গা থেকে একটা পজিশন নেওয়ার জায়গা আছে। তো এইটা তুমি কিভাবে লিখবা? এটা তুমি লিখবা, প্রথমে ভূমিকা লিখবা। ভূমিকায় তোমাকে তোমার অবস্থান জানাতে হবে। এটা মাস্ট তোমাকে জানাতে হবে। তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপকার এবং ক্ষতি নিয়ে লিখতেছো, তুমি জানো আগে সামাজিক যোগাযোগ মাধ্যম কি, এটা নিয়ে একটু কথা লিখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম কি, কোন জিনিসগুলোকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি, এগুলো নিয়ে একটু কথা লিখলে, লিখে বলবা যে আসলে এটা কি ক্ষতি করে না উপকার করে না, এটা নিয়ে বিশাল ডিবেট চলতেছে, এক একজন এক এক কথা বলে, কিন্তু আমি মনে করি আসলে এটা অনেক বেশি ক্ষতি করে, তাই আমি এই কথাটার সাথে একমত, কিংবা আমি এই কথার পক্ষে। এইভাবে ভূমিকা দিয়ে তোমার অবস্থানটা পক্ষে না বিপক্ষে এইটা ফাইনাল করে তোমার জানাই দিতে হবে ইন্ট্রোডাকশনে। মূল অংশে গিয়ে, মূল অংশে তুমি লিখবে তোমার মতের পক্ষে যুক্তি। মনে রাখবা সবসময় তোমার মতের পক্ষে যুক্তি কখনো, মানে তুমি বলতেছো সামাজিক যোগাযোগ মাধ্যম উপকার থেকে ক্ষতি করে বেশি, তাইলে তোমার সবসময় বলতে হবে যে ক্ষতি করার কথাটাকে কিন্তু তুমি যুক্তিতে বেশি দেখাবা, উপকারেরটা না। কিংবা তুমি যেভাবে ভাবতেছো ওই জায়গা থেকে ভাববা, মানে আমি সাপোর্ট করতেছি, আমি সাপোর্ট দিয়ে বুঝাবো, আরেকজন সেটা বলার কিছু নাই, আমারটা বলতে হবে। তার মানে তোমার মতের পক্ষে তুমি যে কথাটা, ক্ষতির কথা বলতেছো, জেনুইনলি ক্ষতিগুলো দেখাইতে হবে, তোমার মতের পক্ষে যুক্তি দিয়ে তুমি ক্ষতিগুলো বেশি দেখাবে। তারপর তুমি দিবা অপর পক্ষের যুক্তি। অপর পক্ষের যুক্তি মানে অপোনেন্ট কি বলতেছে, তোমার অপোনেন্ট কি বলতেছে। অপোনেন্ট বলতেছে যে এই যে ক্ষতিগুলো হয় এটা কি আসলে টেকনোলজির দোষ, এই যে ফেসবুক যে খুলছে, ফেসবুক কি খারাপ কোনো কিছু ইন্টেনশন নিয়ে খুলছিল? না, শুরুর দিকে তো ফেসবুক খারাপ ইন্টেনশন নিয়ে খোলা নাই। ফেসবুক ছিল ফ্রেন্ডরা ফ্রেন্ডরা কানেক্টেড থাকবে। ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ হয়ে গেছে, গেছি আরেক জায়গায়, কে কোন দেশে আছি জানি না, কিন্তু কানেক্টেড থাকলাম। আরে আমি ছবি দিলাম, আরে ও আচ্ছা ও এখন এখানে এই কানাডায় আছে ঘুরতেছে, আচ্ছা আমি এখানে আছি, যে পজিটিভ সেন্সে হয়েছে। কিন্তু না, ওটা দিনে দিনে খারাপ হয়ে গেছে। কিন্তু ওইটা যে প্রথম ইন্টেনশন ছিল ওইটা তো খারাপ ছিল না, যোগাযোগ করতে পারাটা তো ভালো। এরকম কোন একটা যুক্তি, তুমি ওইটা বেশি ডিটেল লিখবা না, বলবা যে অপরেরা এই কথাটা বলে। বলার পর তুমি যুক্তি খণ্ডন করবা। যুক্তি খণ্ডন মানে হচ্ছে কাউন্টার, তুমি কাউন্টার দিবা যে হ্যাঁ তোমার কথার সাথে আমি এগ্রি করতেছি, কিন্তু সেটা কতটুকু রিয়েল লাইফে আমরা দেখতেছি। হ্যাঁ বলছে, আমি এখন এটাই তো সত্যি হচ্ছে, আমি যখন দেখতেছি আমার বন্ধু আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে আর আমি বাংলাদেশে ঢাকায় জ্যামের মধ্যে পড়ে আছি, আমি তো এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছি, আরে ওর থেকে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, ও এখন আমেরিকায় ঘুরে বেড়ায়, আর আমার হচ্ছে ঢাকার মধ্যে জ্যামে পয়সা অফিসে যাওয়া লাগতেছে, এখনো স্যালারি দেয় নাই। আমি ডিপ্রেশনে যাই, আমি ওরে ঘৃণা করতেছি, আর কিংবা আমি ওর জন্য খারাপ কিছু মন থেকে একটা খারাপ কিছু ভাবতেছি। উচিত না, আমি চাইও না এটা ভাবতে, কিন্তু হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, কারণ ওর ছবি আমি নিতে পারতেছি না, এটা আমার প্রতিক্রিয়া হচ্ছে। অপরের যুক্তি আছে যে এটা নেটের দোষ না, কিন্তু এই নেটের কারণে তো এই কালচারটা ক্রিয়েট হয়েছে। তো ওই জায়গা থেকে তুমি যুক্তি খণ্ডন দিয়ে যে কোনো ভাবে বলবা যে না এটা সামাজিক যোগাযোগ মাধ্যমেরই ফল্ট। বলার পর তুমি উপসংহার দিলা, কিন্তু উপসংহারে কি এখন তুমি তাহলে কি বলবা যে তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম বাদ? এটা তো আমি বলতে পারতেছি না, মানে সবকিছু তো আসলে বাদ দিয়ে দিব এটা তো বলতে পারি না। আমি বলতে পারতেছি যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম উপকার থেকে ক্ষতি বেশি করে, সেহেতু আমাদের মনে রাখা উচিত যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের নিয়ন্ত্রিত হওয়া উচিত। যেখানে না হলেও চলে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমটা না থাকলে চলছে, সেখানে আমি না রাখলাম, যেটুকু জায়গায় রাখার দরকার সেটুকু জায়গায় রাখলাম, মানে এরকম একটা কনক্লুশন দিয়ে তুমি শেষ করবা যে না সামাজিক যোগাযোগ মাধ্যমটা এত আহামরি কিছু না যে এটা ছাড়া আমি মরে যাবো, ব্যাপারটা এরকম না। তো তাহলে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমটা রাখতেছি, একবারে ফেলে দিচ্ছি না, বাট আমরা পরিমিত একেবারেই লিমিটেড ব্যবহার করব। আর যে মানুষটা বলতেছে যে এটার পক্ষে কথা বলতেছে, সে তার ক্ষেত্রেও কিন্তু সেম, সে কিন্তু এটা লিখবে না যে সুতরাং
সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের উপকার বেশি করে, তাই আমাদের সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বসে থাকা উচিত। এবার এটা কিন্তু সে লিখবে না। সে লিখবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক উপকার, কিছু ক্ষতি তো আছে, এটা তো অস্বীকার করা যায় না। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত উপকারই বেশি করে আমাদের। ব্যবসা বাণিজ্য পড়ালেখা সব ক্ষেত্রে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো বিকল্প হতে পারে না। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করব, তবে ক্ষতি যেহেতু কিছুটা আছে সেটা বিবেচনায় রেখে আমাদের এটাকে পরিমিত ব্যবহার করতে হবে। তাহলে দেখো, ওই আমি কিন্তু এক মুখে দুই কথা বললাম, কিন্তু দুইটাই ঘুরে ফিরে একই রকম টেন্ডেন্সির দিকে নিয়ে যাচ্ছে, যে না, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের কিছুটা লিমিটেড থাকা উচিত। এটা কিন্তু সবাই এগ্রি করবে। তুমি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম যে বানিয়েছে, ফেসবুক যে খুলছে, সে নিজেও বলবে, হয়তোবা সেও আমাদের থেকে কম ফেসবুক ইউজ করে, সেও বলবে যে না, ফেসবুক এত ইউজ করা উচিত না, দিনে 10 ঘন্টা ফেসবুক ইউজ করা উচিত না, কিছুটা সময় ইউজ করা যেতে পারে। তাহলে ওইটা কিন্তু সবাই একমত হবে এই কথাতে। এভাবে করে মতামত ধর্মী রচনাটা লিখতে হবে। যাই হোক, এখানেও অনেক কথা বলে ফেললাম রচনা নিয়ে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, রচনাটা গুছিয়ে রাখার চেষ্টা করবে, কাটাকাটি করবে না। ওয়ার্ড লিমিট আমি বলে ফেলছি। একটু দেখো সাজেশনে যেগুলো আছে এগুলো নিয়ে লেখা লাগবে না, পড়ো, একটু পড়ো, নেট টেট দিয়ে বিভিন্ন জায়গা থেকে পড়ে, যদি বই থাকে বইপত্র থেকে পড়তে পারো, যদি তুমি কারোর সাথে শেয়ার করে, সুযোগ থাকে তার সাথে শেয়ার করে একটু পড়াশোনা করে দেখো যে কিভাবে কি লেখা যায়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকা। এই সময় অসুস্থ হওয়াই যাবে না। যারা জ্বর আসলে, ঠান্ডা কাশি লাগলে, সেটা তো আসলে আমাদের হাতে নাই, কিন্তু সেটা কিভাবে সেটাকে টেকেল দেওয়া যায় সেটা দেখো। রুটিন মাফিক পড়াশোনা করো, খুব কম সময় আছে। বাংলাটা শেষ হলেই তো আমরা রিলিফ পেয়ে যাচ্ছি, আমরা এপ্রিলেই বাংলা থেকে রিলিফ পাচ্ছি। এবং এটা সত্যি, এটা নিয়ে আসলে এটা নেগেটিভ কোনো কথা না। বাংলাটা শেষ হয়ে যাবে, তারপর বাকি পরীক্ষাগুলো আমরা দিব। তো পেপার 1 নিয়ে আমার আপাতত আর কোনো কথা নাই। এটা আজকে আমাদের শেষ ক্লাস পেপার 1 এর। নেক্সট উইকে পেপার 2 নিব। এর মাঝখানে পেপার 1 নিয়ে একটু পড়াশোনা করো আর একটু দেখো। যদি কোথাও কোনো কনফিউশন থাকে সেটা আমাকে মেসেজ দিও। আর পেপার 2টা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তো করে শেষ করে দিব আমার জায়গা থেকে। কতটুকু হেল্প করতে পারলাম জানি না। ইন পার্সনে যেভাবে হেল্প করা যায়, অনলাইনে সেভাবে হেল্প করা যায় না। যদিও আমার অনলাইন ক্লাসটা তুলনামূলক আমি ভালোভাবে নিতে পারি আমি মনে করি, এবং এই যে আমরা সবাই ভিডিও ক্যামেরার বাইরে আছি, অডিওতে আছি, কিন্তু আমার বিশ্বাস যে তোমরা আমার কথা শুনতেছো। তো সেই জায়গা থেকে এবং ইমপ্রুভমেন্ট হয়েছে আশা করি। যে কারণ সেরান একদম শুরু থেকে ক্লাস করতেছে, ওয়াফা একদম শুরু থেকে ক্লাস করতেছে, সবগুলো ক্লাস করছে। তো আমার মনে হয় একটা পজিটিভ চেঞ্জ আসছে। তো সেটা বোঝা যাবে পরে, রেজাল্ট অবশ্যই, রেজাল্ট সব না, কিন্তু রেজাল্টের একটা মেজারমেন্ট থাকে। তো আসলে এটা রেজাল্ট একটা মেজারমেন্টের মাধ্যম। তো সেই জন্য আশা করি ভালো হবে। যে কোনো দরকারে আমাকে মেসেজ দিও। আজকের মতো আমি এখানে শেষ করতেছি। ঠিক আছে, আর এখানে এখন তোমাদের প্রশ্ন নিচ্ছি না। প্রশ্ন থাকলে সেগুলো আমাকে মেসেজ করে রাখো, আমি রিপ্লাই দিব। ঠিক আছে, তাহলে ভালো থেকো। নেক্সট উইকের নেক্সট ক্লাসটা নিব। ঠিক আছে। অনিমা, শেরিন, শেরান, সরি, শেরিন তো আমার স্কুল স্টুডেন্ট। শেরান, অনিমা এবং হুমাইমা, সবাই ভালো থেকো। বাই। ঠিক আছে স্যার।